ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা স্টিরিওকেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আমরা ক্লাস 11-এ স্টিরিওকেমিস্ট্রির প্রাথমিক ধারণা পেয়েছি, কিন্তু 11 লেভেলে সেরূপ কোনো প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়নি। কিন্তু 12 লেভেল তথা জয়েন্ট এন্ট্রান্স, নিট এদের জন্য স্টিরিওকেমিস্ট্রি চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথমে আমরা আসছি আইসোমার, যেটা আমরা 9, 10, 11 অনেক জায়গায় শুনেছি। তো আইসোমার বলতে কি বুঝি আমরা? না, দুই বা ততোধিক যৌগ যাদের আণবিক সংকেত একই কিন্তু গঠন তথা পরমাণুর অ্যারেঞ্জমেন্ট বা বিন্যাস আলাদা। এক কথায় বললে রাসায়নিক সংকেত আলাদা। এদের যদি আমরা এবারে শ্রেণীবিন্যাসে আসি, তো প্রধানত এদেরকে আমরা ভাগ করেছি দুটি ভাগে। একটাকে বলছি কনস্টিটিউয়াল গঠনগত, আর একটাকে বলছি স্টিরিও আইসোমার। আমাদের প্রধান পার্ট এই স্টিরিও আইসোমার নিয়ে। স্টিরিও আইসোমার আবার দুই ভাগে ভাগ করছি, একটাকে বলছি কনফিগারেশনাল আর একটাকে বলছি কনফরমেশনাল। কনফরমেশনাল ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু প্রতিটা অংশে আমি পাট পাট করে পরে আসছি। কনফিগারেশনাল আবার দুই ভাগে ভাগ করছি, একটাকে জিওমেট্রিক্যাল একটাকে অপটিক্যাল। যদিও অনেক ক্ষেত্রে এখন জিওমেট্রিক্যালকে এই ডায়াস্টিরিও আইসোমারের সঙ্গে লেখা হচ্ছে, যাই হোক। আর অপটিক্যালকে আবার দুটি ভাগে ভাগ করছি, একটাকে বলছি এনানসিওমার, একটাকে বলছি ডায়াস্টিরিও আইসোমার। এনানসিওমার আবার দুই ভাগে ভাগ করছি, একটাকে বলছি এরিথ্রো আর একটাকে বলছি থিও। এবার পার্ট পার্ট আমি প্রতিটা অংশকে আমি ডিটেলসে আসছি। প্রথমে হচ্ছে আমাদের কনস্টিটিউয়াল। কনস্টিটিউয়ালের ক্ষেত্রে বলছি না, এরা শৃঙ্খলগত, অবস্থানগত, কার্যকরী গ্রুপগত, মেটামরিজম আর টটোমারিজম, মোটামুটি 5 ভাগে ভাগ করা হয়েছে এদেরকে। এদের কার্যকরী গ্রুপ একই বা ভিন্ন হতে পারে। এদের ভৌত ও রাসায়নিক ধর্মে যথেষ্ট পার্থক্য বর্তমান, তাই এদেরকে সহজে সেপারেট করা যায় বা সহজে এরা আইসোলেবল। এবারে বলি এগুলোর যদি ডিটেলসে বলি, যে শৃঙ্খলগত বলতে শৃঙ্খলে তফাৎ, অর্থাৎ নর্মাল বিউটেন আর ধরো আইসোবিউটেন কেবল চেনে তফাৎ। আবার ধরো অবস্থানগত, ধরো এই দুটো এক্সাম্পল, এখানে OH 1 নম্বরে আছে, OH 2 নম্বরে আছে, সুতরাং এরা অবস্থানগত সমবায়ক। আবার এমন হতে পারে যে কার্যকরী গ্রুপটাই আলাদা, এখানে OH আছে আর এখানে ইথার, তখন সেটা কিন্তু কার্যকরী গ্রুপগত সমবায়ক হয়ে যাবে। তো এগুলো আমরা ক্লাস 11-এ পড়েছি, এই জায়গাটায় আমরা একটু স্কিপ করে যাচ্ছি। এবারে আসছি আমাদের মেন পাঠ্য স্টিরিওকেমিস্ট্রি। সর্বপ্রথমে বুঝতে হবে স্টিরিওকেমিস্ট্রি বলতে আমরা কি বুঝি। না, স্টিরিওকেমিস্ট্রি হলো কেমিস্ট্রির সেই ব্রাঞ্চ যেখানে অণুটির ত্রিমাত্রিক গঠন নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ত্রিমাত্রিক তথা 3Dতে অণুটির কিরূপ অবস্থায় বিন্যস্ত আছে। স্টিরিও আইসোমারদের কি কি জিনিস এক হয়? মলিকুলার ফর্মুলা অর্থাৎ আণবিক সংকেত এক, স্ট্রাকচারাল ফর্মুলা মানে গঠন সংকেত এক, কার্যকরী গ্রুপ সেটাও এক, IUPAC নাম সেটাও এক, পরমাণু সংখ্যা সেটাও এক। তাহলে পার্থক্য কি? পার্থক্য কেবল স্টিরিওকেমিক্যাল ফর্মুলাতে, অর্থাৎ ত্রিমাত্রিক বিন্যাসটি আলাদা। এখন বলি আমরা স্টিরিওকেমিস্ট্রি আমরা পড়ব বা জানবো কেন? ম্যালিক অ্যাসিডের সিস আইসোমারটি, ম্যালিক অ্যাসিড একটি সিস আইসোমার, কার? না, বিউটানোয়িক অ্যাসিডের।
এটি আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়, কিন্তু ট্রান্সবিউটানোয়িক অ্যাসিড অর্থাৎ ফিউমারিক অ্যাসিড আমাদের শরীরের জন্য বিষাক্ত। আবার ধরো ডি গ্লুকোজ আমাদের শরীরে শোষিত হয়, এল গ্লুকোজ হয় না। সুতরাং স্টিরিওকেমিস্ট্রি আমাদের ডিটেলসে জানা দরকার, তবেই আমরা কোনো একটি যৌগ বা কোনো একটি অণু সম্পর্কে সঠিক ধারণা পাব। এবার আসছি আমরা কনফরমেশনাল আইসোমার্স। ত্রিমাত্রিক সমবায়ব যারা সিসি সিংহবন্ধনের ঘূর্ণনের দরুন রুম টেম্পারেচারে একে অপরেতে পরিবর্তিত হয়, তারা সকলে কনফরমেশনাল আইসোমার্স। কেবল সিসি সিগমা-বন্ডের ঘূর্ণনের জন্য সৃষ্ট আইসোমার। এরা কিন্তু নন আইসোলেবল, এদেরকে সেপারেট করা যাবে না। প্রকৃতপক্ষে এরা আলাদাই নয়। কনফরমেশনাল মানেই হচ্ছে আইডেন্টিক্যাল। দুটি আইডেন্টিক্যাল অণুকে তুমি কীভাবে পার্থক্য করবে? করা সম্ভব না। এবার আমরা একটু ইথেনের কনফরমেশনাল আইসোমারগুলোকে একটু লক্ষ্য করছি। প্রথমটাকে আমরা সহর্স প্রজেকশানে লিখছি CH3CH3-কে, তারপরেরটাকে আমরা নিউম্যানে লিখছি। যখন দুটো এইচ, দেখো এটা আমি নিউম্যানটাই দিয়ে বোঝাবো, কিন্তু সহজ থেকে নিউম্যানটা বুঝতে সুবিধা হবে বলে সহজটা আঁকা হয়েছে। দুটো এইচ একই দিকে আছে বা একটার পিছনে ঠিক একটা আছে, এই ধরনের পজিশান হলে সেটাকে বলি ইক্লিপসড। আর ঠিক অপোজিট, দেখো এই এইচটা ওপরে, এই এইচটা নিচে, এই রকম ধরনের অবস্থান হলে সেটাকে বলি আমরা স্ট্যাগার্ড। এবারে যদি অন্য যৌগে আসি আমরা, ইথেন ছাড়া, ধরো এন বিউটেনের কথা বলছি, অর্থাৎ CH3 CH2 CH2 CH3, সেখানে দুটো CH3 ঠিক একটার পেছনে অন্যটি যখন থাকছে তখন সেটাকে আমরা বলছি ফুললি ইক্লিপসড বা এক্লিপসড। আর যখন ঠিক দুটো CH3 অপোজিট দিকে আছে সেটাকে আমরা বলছি স্ট্যাগার্ড বা অ্যান্টি। আবার ধরো একটি CH3 আর একটি এইচ যদি অপোজিট দিকে থাকে, অর্থাৎ এই দুটোর কথা বলছি, সেখানে আমরা বলছি গুচ্ছ। বা এমন হতে পারে যে CH3 আর এইচ একে অপরের ঠিক অপোজিট দিকে, একই দিকে আছে, ঠিক একটা অন্যটার পিছনে। এই ধরনের যৌগগুলোকে আমরা বা আইসোমারকে আমরা পার্টলি ইক্লিপসড বা আংশিক ইক্লিপসড বলছি। আর এরা বাদ দিয়ে, মানে ইক্লিপসড আর অ্যান্টি বাদ দিয়ে যেগুলো থাকে সবাই হচ্ছে গুচ্ছ। সেখানে কি হচ্ছে না, এই CH3 আর এইচ যে কোনো জায়গায় থাকতে পারে। এখানে নির্দিষ্ট অ্যাঙ্গেলেই রাখা হয়েছে, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে ঘুরিয়ে ঘুরিয়ে রাখা হয়েছে। এখন এদের যদি স্টেবিলিটির প্রশ্নে আসি আমরা, যে কোনটি বেশি স্থায়ী কোনটি কম স্থায়ী, তাহলে বুঝতেই পারছো এই যে ফুললি ইক্লিপসডটা সবচেয়ে কম স্থায়ী হবে, মানে উচ্চ শক্তিযুক্ত হবে, কারণ এখানে রিপালশন ম্যাক্সিমাম হবে, আর এটা সবচেয়ে বেশি স্থায়ী হবে। এই যে গুচ্ছ আইসোমারগুলো আছে, এদের এনার্জি অ্যান্টির থেকে বেশি হবে, কিন্তু এই দুটো ইক্লিপসডের থেকে কম হবে। তাহলে দাঁড়াচ্ছে কি, যেটা ফুললি ইক্লিপসড তার জন্য এনার্জিটা সবচেয়ে বেশি, অ্যান্ড অ্যান্টির জন্য সবচেয়ে কম। তারপরে যে দুটো মিনিমাম আছে সে দুটো হচ্ছে গুচ্ছের জন্য, আর এই দুটো যেটা হলো ইক্লিপসডের থেকে কম, মানে ফুললি ইক্লিপসডের থেকে কম, কিন্তু অ্যান্টি তথা গুচ্ছের থেকে বেশি, এগুলো হচ্ছে পার্টলি ইক্লিপসড। কারণ সেখানে CH3 আর এইচের মধ্যে তো রিপালশনটা থাকবে। এরপর আসছি আমরা কনফিগারেশনাল আইসোমার। ত্রিমাত্রিক সমবায়ব যাদের ক্ষেত্রে ঘরের উষ্ণতা একে অপরতে পরিবর্তিত হয় না, ত্রিমাত্রিক সমবায়ব যারা ঘরের উষ্ণতায় একে অপরতে পরিবর্তিত হয় না, তারা কনফিগারেশনাল আইসোমার। এদের ধর্মের পার্থক্য কিন্তু কম।
কিন্তু আছে, তাই এদের আইসোলেবল করা যাবে তথা সেপারেট করা সম্ভব, তবে সহজে নয়। মানে একদম সাধারণ যে ভৌত ধর্ম তা দিয়ে কিন্তু পার্থক্য করা যাবে না, এদের জন্য কিছু স্পেশাল পদ্ধতি নিতে হবে। তো এটি দুই প্রকার, একটিকে বলছি জিওমেট্রিক্যাল আর একটিকে বলছি অপটিক্যাল। জিওমেট্রিক্যালকে আমরা সহজে সিস ট্রান্স আইসোমার বলি। সাধারণত বহু বন্ধন এবং প্রধানত দ্বিবন্ধন থাকার জন্য সিসি বন্ধনের ঘূর্ণন সম্ভব নয়, তবে সমগ্র অণুর কিন্তু ঘূর্ণন হবে। কেবল সিসি যে দ্বিবন্ধন আছে সেই বন্ধনটার ঘূর্ণন হবে না, সুতরাং ওর সঙ্গে যে গ্রুপটার যুক্ত তার ঘূর্ণন হবে না। সুতরাং এদের ভৌত রাসায়নিক ধর্মেরও কিন্তু পার্থক্য বর্তমান। এদের আমরা অনেক ক্ষেত্রে সিস ট্রান্স ছাড়াও ইজেড দিয়েও প্রেজেন্ট করে থাকি। এইখানে একই টাইপের গ্রুপ CH3 আর CH3 দুটো একই দিকে আছে দ্বিবন্ধনের, সেই জন্য এটা সিস। আর এখানে CH3 আর CH3 অপোজিট দিকে আছে দ্বিবন্ধনে, সেই জন্য এটা ট্রান্স। কিন্তু এমনও তো হতে পারে যে দুটি গ্রুপ CH3 বাদ দিয়েও একই টাইপের গ্রুপ থাকতে পারে। তো যখন এই একই টাইপের গ্রুপ থাকবে এবং দ্বিবন্ধনে একই পার্শ্বে একই টাইপের গ্রুপ থাকবে তাকে বলি আমরা জেড। আর দ্বিবন্ধনের উভয় পার্শ্বে যদি একই টাইপের গ্রুপ থাকে তাকে বলি ই। জেডের উদাহরণ দেখো, এখানে বিআর আর সিএল দুটো বৃহত্তর গ্রুপ যারা একই পার্শ্বে আছে, এদেরকে আমরা জেড আইসোমার বলছি। আর এখানে বিআর আর সিএল দুটি দ্বিবন্ধনের অপোজিট দিকে আছে, সুতরাং এটিকে আমরা ই আইসোমার বলছি। এবার আসছি আমরা অপটিক্যাল আইসোমার। কনফিগারেশনাল আইসোমার যারা ত্রিমাত্রিক সম্পর্কযুক্ত তাদেরকে আমরা আলোকীয় সমবায়ব বা অপটিক্যাল আইসোমার্স বলছি। ত্রিমাত্রিক অর্থাৎ 3D, এক বা একাধিক গ্রুপ বা পরমাণুর ভিন্নতার জন্য কিন্তু এই ধরনের সমবায়বতার সৃষ্টি হয়। ত্রিমাত্রিক দেশে এক বা একাধিক গ্রুপের পার্থক্য আছে, অ্যারেঞ্জমেন্টের পার্থক্য আছে, বাকি কিছু নয়। তো এরা দুই ভাগে ভাগ করছি আমরা এদেরকে, একটাকে বলছি এনানসিওমার, একটাকে বলছি ডায়াস্টেরিওআইসোমার। এনানসিওমার কারা? দেখো, আমাদের বাম হাত আর ডান হাত পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হওয়া সত্ত্বেও একে অপরের উপর উপরিপাতিত বা সুপারইম্পোজ করে না। এটা আমরা দেখেছি আয়নায়, আমাদের বাম হাতকে হুবহু ডান হাত লাগে আর ডান হাতকে হুবহু বাম হাত লাগে, কিন্তু বাম হাত ডান হাতে সুপারইম্পোজ করবে না, মানে একটার উপর অন্যটা ঘাড়ে চাপবে না। এইরূপ একজোড়া নন সুপার ইম্পসিবল মানে উপরিপাত অযোগ্য দর্পণ প্রতিবিম্বকে আমরা এনানসিওমার বলছি। এনানসিওমারদের ভৌত ও রাসায়নিক ধর্ম কিন্তু একই, কিন্তু এদের ত্রিমাত্রিক গঠন আলাদা। এদের সাধারণ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় কিন্তু পৃথক করা যাবে না, এদের জন্য বিশেষ পদ্ধতির প্রয়োজন এদেরকে সেপারেট করার জন্য। দেখো, আমি একটু আগে বাম হাত আর ডান হাতের প্রসঙ্গ বলছিলাম, সেখানে দুটি এবারে অণু বসিয়ে দিয়েছি। এবারে তুমি মনে মনে ভাবো যে এই অণুটাকে এর ঘাড়ে চাপাবে। ধরো ঘুরিয়ে এনে হাইড্রোজেনকে এর ঘাড়ে চাপালে, কার্বনটাও ঠিক এর ঘাড়ে পড়ে যাবে, আরটাও এর ঘাড়ে পড়ে গেল। কিন্তু দেখো, এই COOH আর এই NH2 এদের মধ্যে পজিশনের কিন্তু পাল্টে যাবে।
অর্থাৎ দুটি গ্রুপের মিল হলো না, বাকি কিন্তু দুটো অণুর মধ্যে কোনোরূপ তফাৎ নেই, কেবল এদের যে দর্পণ প্রতিবিম্ব সেটি আলাদা এবং একে অপরের উপর উপরিপাতিত হচ্ছে না। এনানসিওমার হতে গেলে এই দুটি শর্ত তোমাকে মেনে চলতে হবে। এনানসিওমারদের কি আছে বা এনানসিওমার কারা বা আলোক সক্রিয় কারা আমরা কি করে বুঝবো সেইটা এবার আমাদের জানতে হবে। কোনো একটি আইসোমার আলোক সক্রিয় কিনা। এখন এই আলোক সক্রিয় ব্যাপারটা কি না, যদি এদেরকে প্লেন পোলারাইজড লাইট বা সমবর্তিত আলোর প্রতি আচরণের ভিত্তিতে আমরা দেখি, তাহলে দেখব এরা ওই প্লেন পোলারাইজড লাইটের তলকে ঘুরিয়ে দিচ্ছে বা তলের অভিমুখ পাল্টে দিচ্ছে, তখন তাদেরকে আমরা আলোক সক্রিয় আইসোমার বলবো। সুতরাং আলোক সক্রিয়তা তথা প্লেন পোলারাইজড লাইটকে তলকে ঘুরিয়ে দেবে, এই প্রসঙ্গটা এই এনানসিওমারের সঙ্গে যুক্ত। এই বিষয়টা আমি পরে আসছি। এখন কোনো একটা অণু আলোক সক্রিয় হবে কিংবা কোনো একটা অণু এনানসিওমার প্রদর্শন করবে কিনা তা নির্ভর করে বা তা আমরা বলতে পারি কাইরালিটি নামক একটি তথ্যের ওপর ভিত্তি করে। যেমন ধরো বাম হাত আর ডান হাত, এরা দর্পণ প্রতিবিম্বযুক্ত, কিন্তু এরা নন সুপার ইম্পোজেবল, মানে একটা অন্যটার ঘাড়ে চাপবে না। দুটি কান একটা অন্যটার ঘাড়ে চাপবে না, এগুলো হচ্ছে কাইরাল অণু। অর্থাৎ যারা একে অপরের ওপর সুপার ইম্পোজ হবে না এবং দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত, তাদেরকে আমরা কাইরাল বলছি। ঠিক সিমিলারলি নিচের ছবিগুলো দেখো, এখানে একটি চেয়ার এবং তার দর্পণ প্রতিবিম্ব, এরা একে অপরের সুপার ইম্পোজ করে যাবে। দুটি চামচ এখানে একে অপরের সুপার ইম্পোজ করে যাবে। সুতরাং এরা হলো অ্যাকাইরাল। কাইরালিটি যে কেবল বস্তুর মধ্যেই আছে তা নয়, আমরা যে অণু নিয়ে পড়াশোনা করছি তাতেও বর্তমান। সহজ করে বললে, কার্বন পরমাণুতে 4টি ভিন্ন গ্রুপ বা পরমাণু থাকলে তাকে অপ্রতিসম বা কাইরাল বা স্টিরিওজেনিক সেন্টার বলে। অর্থাৎ এইখানে যে ছবিটা দিয়েছি দেখো, একটি কার্বনের সঙ্গে 4টি ডিফারেন্ট গ্রুপ আছে, সুতরাং এটি একটি অ্যাসিমেট্রিক সেন্টার বা কাইরাল সেন্টার বা স্টিরিওজেনিক সেন্টার। এই ধরনের যৌগ হলে আমরা বলি যে এরা প্লেন পোলারাইজড লাইট দ্বারা প্রভাবিত হবে তথা এরা এনানসিওমার গঠন করবে। এখানে অনেকগুলো নতুন নতুন কথা আসছে, এই যে প্লেন পোলারাইজড লাইট, এই ব্যাপারগুলো আমি আসছি পরে। এরপর আসছি ডায়াস্টিরিও আইসোমার। ডায়াস্টিরিও আইসোমারের ক্ষেত্রে কি বলছি না, এক্ষেত্রে অণুটির মধ্যে সিমেট্রি চলে আসবে। ধরো এখানে দুটো কনিকাল দেখিয়েছি, এরা একে অপরের ওপর সুপার ইম্পোজ করে যাবে, তাহলে এরা অ্যাকাইরাল, কারণ এর মধ্যে সিমেট্রি এসে গেছে। তো অণুর মধ্যে সিমেট্রি থাকায় একে অপরের ওপর কিন্তু মানে অণুটি এবং তার দর্পণ প্রতিবিম্বটি উপরিপাতিত হয়ে যায়, কিংবা আমরা অন্যভাবে বলি ভাঁজ করলে অর্ধেক অংশ বাকি অর্ধেকের ওপর পতিত হয়ে যায়। এইরূপ সুপারইম্পোজেবল অবজেক্ট যারা দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত নয় তারা ডায়াস্টিরিও আইসোমার। আবার বলছি, সুপারইম্পোজেবল অবজেক্ট মানে উপরিপাতযোগ্য অবজেক্ট যারা দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত নয়
তারা ডায়স্টেরিও আইসোমার। এদের ভৌত ও রাসায়নিক ধর্মে যথেষ্ট পার্থক্য বর্তমান এবং এদেরকে সহজ পদ্ধতি দ্বারা তাই পৃথক করা সম্ভব, কারণ এদের ঘনত্ব, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট আলাদা হয়। ডায়স্টেরিও আইসোমারের স্পেসিফিক রোটেশন মানে একটা নির্দিষ্ট ঘূর্ণন, আমি ব্যাপারগুলো আসছি আবার, সেইটাও কিন্তু আলাদা হয়। এনানসিওমারের কিন্তু ঘূর্ণন একই মারের হবে, একজোড়া যে এনানসিওমা তাদের ঘূর্ণনের মান কিন্তু একই হবে, কিন্তু চিহ্ন বিপরীত হবে, অর্থাৎ একটি প্লাস যদি হয় অন্যটি মাইনাস। ডায়স্টেরিও আইসোমারের উদাহরণটা বোঝো। এখানে তিনটে যৌগ দিয়েছি, দেখো, একটি ডি গ্লুকোজ, ডি ম্যানোজ আর ডি গ্যালাক্টোজ আছে। খেয়াল করে দেখো এই দুটো কম্পাউন্ডের মধ্যে এইখানের ফার্স্ট কার্বনটায় ওইচটা বাঁ দিকে আছে, এইখানে ওইচটা ডান দিকে আছে, বাকি দেখো এদের এই অংশটায় পুরো মিল আছে। সুতরাং এরা দুজন কিন্তু ডায়স্টেরিও আইসোমার। সুতরাং দর্পণ প্রতিবিম্ব সম্পর্কযুক্ত নয় সেরূপ এবং নন সুপার ইম্পসিবল মানে একজন অন্যটা খাড়ির উপরিপাতযোগ্য, সেই রকম আইসোমারদের আমরা ডায়স্টেরিও আইসোমার বলছি। এরপর আসছি এনানসিওমার আমরা কয় ভাগে ভাগ করি। এনানসিওমারকে প্রধানত আমরা দুই ভাগে ভাগ করছি, একটাকে বলছি এরিথ্র, একটাকে বলছি থিও। এমন যদি হয়, এটা ফিশার প্রজেকশান, আমরা আসবো ফিশার প্রজেকশানে। ফিশার প্রজেকশানের একই দিকে একই টাইপের গ্রুপ আছে, একই দিকে একই টাইপের গ্রুপ আছে, তখন সেটাকে আমরা এরিথ্র বলছি। ফিশার প্রজেকশানের অপোজিট দিকে একই টাইপের গ্রুপ আছে, তখন সেটাকে আমরা থিও বলছি। এখন এইটুকুই বুঝে রাখো, পরে আমরা এ নিয়ে ডিটেলসে আসছি। এইখানেও দুটো আইসোমার দেখো, একটা এরিথ্রোজ নাম দিয়েছি, একটাকে থিওজ নাম দিয়েছি। প্রধানত এগুলো কার্বোহাইড্রেটদেরই ক্ষেত্রে প্রধানত ব্যবহার করা হতো, এখন আরও ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু প্রধানত এটিকে কার্বোহাইড্রেট সেকশানে ব্যবহার করা হতো, সেই জন্য এটার নাম ডি থিওজ এবং ডি এরিথ্রোজ দেওয়া হয়েছে। এবার আসছি আমরা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় অপটিক্যাল অ্যাক্টিভিটি, মানে কোনো একটা অণু সে আলোক সক্রিয় হবে কি না, কী করে বলবো, কী করে বুঝবো সেই ব্যাপারটা। একটি কাইরাল অণু মানে একটু আগে বললাম যে একটি কার্বনের সঙ্গে 4টি ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকবে, প্লেন পোলারাইজ লাইট দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ তার ঘূর্ণন তলকে ঘুরিয়ে দেয়। এবার সঙ্গে সঙ্গে বুঝতে হবে ভালো করে যে প্লেন পোলারাইজ লাইট বলতে কী বোঝায়। দেখো, সাধারণ আলোক বিন্দু উৎস থেকে চারিদিকে ছড়িয়ে যাবে, তাকে যদি আমরা প্রিজম ব্যবহার করে কোনো একটি তলে, নির্দিষ্ট তলে কম্পিত করি, তখন সেটাকে আমরা বলি পোলারাইজড লাইট। কি বললাম, যে দৃশ্যমান আলোক যে বিভিন্ন দিকে কম্পিত হচ্ছে, তার তলকে যদি কোনো একটি নির্দিষ্ট তলে প্রিজম ব্যবহার করে নির্দিষ্ট তলে কম্পিত করি, তখন সেই লাইটটাকে আমরা পোলারাইজড লাইট বলি। এবারে এইরকম যদি পোলারাইজড লাইট এবং তার সঙ্গে, বা প্লেন পোলারাইজড লাইটও বলি, তার সঙ্গে যদি এমন করে দিই যে কোনো একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য যুক্ত, অর্থাৎ নির্দিষ্ট বর্ণের আলো ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি প্লেন পোলারাইজড মনোক্রোমেটিক লাইট, সমবর্তীয় আলোক। এই রকম যদি আলোক আমরা ব্যবহার করি এবং সে যদি কোনো যৌগের মধ্য দিয়ে যাওয়ার সময় তার যে কম্পন তলটা পরিবর্তিত হয়ে যায় বা পরিবর্তিত করে দেয়, তখন ওই যৌগটিকে আমরা বলবো আলোক সক্রিয়। দৃশ্যমান আলোককে প্রিজম ব্যবহার করে যখন একতলীয় স্পন্দনে রূপান্তরিত করা হয়, তখন আমরা সেটাকে বললাম প্লেন পোলারাইজড লাইট বলি। এই রকম প্লেন পোলারাইজড লাইট যখন একটা নির্দিষ্ট স্যাম্পেলের মধ্য দিয়ে যাচ্ছে,
বা আরও ভালো করে বললে প্লেন পোলারাইজ মনোক্রোমেটিক লাইট যখন এরকম স্যাম্পেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সাধারণত লিকুইড অবস্থায় থাকে, তার তলটার ঘূর্ণন হয়ে যায়। কীরকমভাবে দেখাচ্ছি, আমরা যখন সাধারণ আলো থেকে এটা চলে এলো প্লেন পোলারাইজ লাইট বা প্লেন পোলারাইজ মনোক্রোমেটিক লাইট, সেইটা যখন পাস হলো দেখো এটা বেঁকে যাচ্ছে, বোঝানোর চেষ্টা করেছি, মানে তলকে সে ঘুরিয়ে দিয়েছে। ফলস্বরূপ আলো যেহেতু সরলরেখায় চলে, আমরা একটু আগে যে আলো দেখতে পাচ্ছিলাম, মানে এই স্যাম্পেলে না দেওয়ার জন্য, অর্থাৎ এখানে যদি জল বা কিছু না রাখি তাহলে যে আমরা আলো দেখছিলাম, এখন কিন্তু সেটা দেখতে পাবো না, কারণ আলো তো সরলরেখার পথে যাবে, সেই তলকে যদি ঘুরিয়ে দেয় আমরা দেখতে পাবো না। তখন কি করতে হবে, এই তলকে কি করতে হবে, আমাদের ঘোরাতে হবে। তো সেটা ক্লকওয়াইজ ঘোরাতে হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হতে পারে, সেই অনুযায়ী এদেরকে আমরা চিহ্নিত করি। যাই হোক, তলকে ঘুরিয়ে দিলেই কিন্তু সে হয়ে গেল কি, আলোক সক্রিয়। এখানে একটি যন্ত্রটাকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করেছি। ধরো এখানে একটা সোডিয়াম ল্যাম্প দিয়েছি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, কারণ আমরা বলতে চাইছি একটা ইয়েলো লাইট, যার ফলে প্লেন পোলারাইজড মনোক্রোমেটিক লাইট তৈরি হবে, এবং একটা প্রিজমের মধ্যে দিয়ে যখন পাঠানো হচ্ছে সে নির্দিষ্ট তলে কম্পিত হচ্ছে। কিন্তু যেই অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ডের মধ্যে দিয়ে যাবে তার তলটা কি হচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে। ধরো সে এরকমভাবে কম্পিত হচ্ছিল একটা নির্দিষ্ট স্থলে, যেই স্যাম্পেলের মধ্যে দিয়ে গেল তখনই কিন্তু সে এরকমভাবে বেঁকে বেঁকে কম্পিত হচ্ছে। ফলস্বরূপ কী হচ্ছে, আমাকে দেখতে গেলে এই প্রিজমটাকে, যেটাকে আমরা সাধারণত বলি অ্যানালাইজার, এই প্রিজমটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। সেটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তো এই যে সমর্মে সমবর্তিত আলোক যাওয়ার ফলে সমবর্তন তলের ঘূর্ণন ঘটে যাচ্ছে, এবং যারা এই রকম ঘূর্ণন ঘটাচ্ছে তাদেরকে আমরা আলোক সক্রিয় বা অপটিক্যাল অ্যাক্টিভ যৌগ বলছি, এবং এই ঘটনাকে আলোক সক্রিয়তা বলছি। আলোক সক্রিয় হতে গেলে কি কি শর্ত লাগছে না, আলোক সক্রিয় হতে গেলে অবশ্যই তার কাইরাল সেন্টার থাকতে হবে। আর কি হবে না, বস্তু ও তার দর্পণ প্রতিবিম্ব সম্পূর্ণরূপে অভিন্ন হতে হবে এবং পরস্পর উপরিপাত যোগ্য না হয় সেটা দেখতে হবে, তবেই কিন্তু কোনো একটি যৌগ আলোক সক্রিয় হবে। তবে জৈব যৌগে অপ্রতিসম কার্বন পরমাণু অর্থাৎ স্টিরিওজেনিক কেন্দ্র না থাকলেও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জৈব যৌগটি আলোক সক্রিয় কিন্তু হয়। এখানে একটি কিওয়ার্ড আছে, যৌগে যেন অপ্রতিসম কার্বন পরমাণু থাকে। যদি প্রতিসমতা এসে যায় তাহলে অণুটা কিন্তু আলোক সক্রিয় হবে না, সে যদি অপ্রতিসম হয় তাহলে কিন্তু আলোক সক্রিয় হবেই। তো অণুটি তখনই আলোক সক্রিয় হয় যখন অণুটি অপ্রতিসম। তো যে যন্ত্রের সাহায্যে এই টোটাল আলোক সক্রিয়তাটাকে মাপা হয় তাকে আমরা বলি পোলারিমিটার। যন্ত্রটা কিছুটা এইরকম টাইপের দেখতে হয়, যার ভেতরের সিস্টেমটা কিন্তু এইরকম, আগের ছবিতেও যেরকম দেখিয়েছি। তো এই যে আলোকের তলকে ঘুরিয়ে দিচ্ছে, ফলস্বরূপ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরানোর ফলে আমরা আবার আলোটাকে দেখতে পাব। সেই যে ঘোরানোর অ্যাঙ্গেলটাকে আমরা বলছি স্পেসিফিক রোটেশন। তো এই স্পেসিফিক রোটেশনটা হতে পারে ক্লকওয়াইজ ঘোরানোর জন্য, হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ। কোনটায় তাড়াতাড়ি হচ্ছে বা কোনটায় সহজে হচ্ছে সেই অনুযায়ী কোনো একটি যৌগকে আমরা চিহ্নিত করব। সমবর্তী আলোককে যদি ডান দিকে আবর্তিত করলে আমরা অণুটিকে দেখতে পাই, মানে লাইটটিকে দেখতে পাই, তখন সেটিকে আমরা বলবো দক্ষিণাবর্তী বা ডেক্সট্রোরোটারি, যাকে আমরা ডি বা প্লাস দিয়ে চিহ্নিত করি। এই ডি বা স্মল ডি, এই স্মল ডি আর প্লাসের সঙ্গে কিন্তু ক্যাপিটাল ডি এর কোনো সম্পর্ক নেই। ক্যাপিটাল ডিটা আমরা পরে আসবো, সুতরাং এদের সঙ্গেই ক্যাপিটাল ডি এর কিন্তু সম্পর্ক নেই। উল্টো দিক দিয়ে হতে পারে এমন যে আমাদের বাম দিকে ঘোরাতে হলো, ঘোরানোর ফলে আমরা আবার আলোটিকে দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো লেভার রোটেটারি, যেটাকে আমরা এল দিয়ে চিহ্নিত করি বা মাইনাস দিয়ে চিহ্নিত করি। যেমন ধর এখানে দুটো আমরা ল্যাকটিক অ্যাসিডের ছবি দিয়েছি, এরা একে অপরের এনানসিওমার, একটাকে বলছি প্লাস আর একটাকে বলছি মাইনাস, একটাকে বলছি
ডি আর একটাকে বলছি এল, দুটো নামই চলে। তাহলে দাঁড়ালো কি না, আলোক সক্রিয় যৌগ যা হওয়ার কিছু শর্ত আছে, সেগুলো হলে প্লেন পোলারাইজড মনোক্রোমেটিক যে লাইট অর্থাৎ সমধর্মী সমবর্তিত আলোকের তলকে সে ঘুরিয়ে দেবে। ফলস্বরূপ আমরা কোনো যৌগকে আমরা সে আলোক সক্রিয় না সক্রিয় নয় আমরা কিন্তু সহজেই বলে দিতে পারবো। এবারে আসছি, এই যে বললাম যে কতটা ঘোরাবো মানে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমরা স্পেসিফিক রোটেশন বা আপেক্ষিক ঘূর্ণন দ্বারা পরিমাপ করি। একটা রিলেশন আছে আলফা থার্ড ব্র্যাকেটে ডি, ডি বলতে সোডিয়াম ল্যাম্পের যে লামডা সেটা সাপেক্ষে এটাকে হিসেব করা হয়। আলফা হচ্ছে যে ঘূর্ণনটা আমরা পরিমাপ করেছি বাই এলডি, এলটা হচ্ছে লেন্থ ডেসিমিটারে আর ডিটা হচ্ছে কনসেন্ট্রেশন কিসে, গ্রাম পার এমএল বা গ্রাম পার সিসিতে। তো আমরা এই আলফা দ্বারা আমরা কি করি, কোনো একটি অণুর মানে আলোক সক্রিয় অণুর স্পেসিফিক রোটেশন আমরা পরিমাপ করি। এরপরে আসছি কনফিগারেশন। কনফিগারেশন বলতে বোঝাই আমরা অরিজিনাল অ্যারেঞ্জমেন্ট, অরিজিনাল যে অ্যারেঞ্জমেন্ট থ্রি ডাইমেনশনালি আমরা কোনো একটা অণুর কি করে গণনা করব সেই বিষয়। সেটা দুই ভাগে আমরা নির্ণয় করতে পারি। একটিকে বলছি আমরা অ্যাবসলিউট যেটা আরএস, যেটাই আমাদের বেশি দরকার। আর একটা রিলেটিভ মেথড আছে যেটা হচ্ছে ডিআরএল, এখানে কিন্তু ডিআরএলটা ক্যাপিটাল। তো এটা ওল্ড পদ্ধতি। এখানে করা হতো কি না, ফিশার প্রজেকশানে ডান দিকে থাকলে ডি আর বাম দিকে থাকলে এল, এইভাবে আমরা এটাকে ঠিক করি। দেখো এইখানে ফিশার প্রজেকশানে যে গ্লিসারল ডিআইড আছে ওইসটা ডান দিকে আছে, সুতরাং এটাকে লেখা হচ্ছে ডি গ্লিসারল ডিআইড। আর দেখো ওইসটা বাম দিকে আছে, সেটাকে এল গ্লিসারল ডিআইড। যেমন ধরো প্রকৃতিতে প্রাপ্ত যে গ্লুকোজ সবাই হচ্ছে ডি, যেটাগুলো আমাদের শরীরে তৈরি হয় বা আমাদের শরীর শোষিত হয়। আবার অ্যামিনো অ্যাসিডগুলো সব কিন্তু এল। এখানে দেখো ডি গ্লুকোজ বলতে যাচ্ছি, দেখো ঠিক সিএইচের পরের কার্বনটা ওইস ডান দিকে আছে, সেই জন্য এটা ডি। এখানেও দেখো সিএইচের পরের কার্বনটায় মানে অবশ্যই 2 নম্বর কার্বনটায়, সেখানে ওইসটা ডান দিকে আছে বাম দিকে আছে, সেই জন্য হচ্ছে এল। তাহলে ডান দিকে থাকলে ডি, বাম দিকে থাকলে এল। তো এটা অ্যামিনো অ্যাসিড এবং গ্লুকোজের ক্ষেত্রে বহুল ব্যবহৃত, কিন্তু এটা একটা ওল্ড পদ্ধতি। এটা বর্তমানে অ্যাবসলিউট যখন কনফিগারেশনের কথা বলছি আমরা কিন্তু আর এবং এস এদেরকে দিয়েই আমরা প্রধানত বলবো। তো আমাদের মেন জানতে হবে এই অ্যাবসলিউট কনফিগারেশন কি করে নির্ণয় করব। তো এখানে চান ইনগোল্ড প্রেলং একটা পদ্ধতি আছে, আমরা সিআইপি রুল বলি। তো এখানে যে কাইরাল সেন্টারে যে 4টে ডিফারেন্ট গ্রুপ আছে তার মধ্যে সবথেকে ছোট গ্রুপ যেটা বা সবথেকে কম পারমাণবিক ক্রমাঙ্কযুক্ত গ্রুপ, এই যে অগ্রাধিকারটা সাজানো হয় মানে এই যে 4টে গ্রুপকে 1 2 3 4 হিসেবে আমরা সাজাবো কিসের সাপেক্ষে, পারমাণবিক ক্রমাঙ্কের সাপেক্ষে। অর্থাৎ যার ফোটন সংখ্যা, যে পরমাণুটি যুক্ত আছে তার ফোটন সংখ্যা যার বেশি সে আগে আসবে, তারপরে পরে পরপর করে যাবে। সুতরাং সব থেকে ছোট গ্রুপ বা সব থেকে কম পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটিকে শেষে রাখবো মানে ডি হিসেবে ধরে আমরা 1 2 3 ঘূর্ণন এবং ওই ডিকে পিছনে রেখে যদি 1 2 3 ঘূর্ণন ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে আমরা আর বলবো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা এস বলবো। আবার বলছি 4টে গ্রুপকে অগ্রাধিকার অনুযায়ী সাজাবো। অগ্রাধিকার কার সাপেক্ষে হবে না, পরমাণু ক্রমাঙ্কের সাপেক্ষে হবে। তারপর আমরা কি করব না ছোট গ্রুপটিকে পিছনে রেখে 1 2 3
নের ঘূর্ণন যদি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা আর বলবো, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটাকে এস বলবো। দেখো এখানে একটি ত্রিমাত্রিক ঘটনা দেখিয়েছি, সেখানে ডিকে পিছনে রেখে, ডিটা ধরে নাও ছোট, ডিটা ধরে নাও ছোট এবং ডি পিছনে আছে, তাহলে তুমি এবার এবিসি ঘোরাও। কীভাবে ঘুরছে? এবিসি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হবে? এস হবে। কিন্তু আমাদের সহজে ত্রিমাত্রিক গঠন ভালোভাবে আলোচনা করি আমরা দ্বিমাত্রিক ফর্মে, যেটা হচ্ছে ফিশার কনফিগারেশান। ফিশার কনফিগারেশান কিন্তু দ্বিমাত্রিক। তাহলে এখন আমাকে জানতে হবে যে ত্রিমাত্রিক থেকে দ্বিমাত্রিকে কনভার্ট কী করে করব, তথা এই ধরনের প্রজেকশানকে আমরা বলবো এরপরে যে ফ্লাইং উইচ ফর্মুলা, এটাকে কি করে ফিশার প্রজেকশানে কনভার্ট করব। তো সহজ করে ভাবো যে এই যে সলিড বন্ডটা আছে, এই যে সলিড বন্ডটা যেটা প্লেনে আছে, সেইটাকে আমরা নিচে নামিয়ে দিলাম, অর্থাৎ এ আর বি চলে গেল নিচের দিকে, অ্যান্ড সি আর ডি হাত তুলে ওপর দিকে চলে এলো। সেইটাকে ভার্টিক্যাল বন্ডে লিখছি, কোনটাকে? যে দুটোকে নিচে নামিয়েছিলাম, অর্থাৎ এ অ্যান্ড বি, আর সি আর ডিটা চলে এলো উপরের দিকে। এটা হলো ফিশার প্রজেকশান লেখা। তাহলে এখানে দেখো এইটার থেকে এইখানে কি তফাৎ। এখানেই যদি তুমি এবারে এবিসি ঘোরাও, এবিসি ঘোরালে কি হচ্ছে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হয়ে গেলে কি হবে? তোমার তো আর হয়ে যাবে না। এখানে একটা জিনিস মানা হয়নি। কি মানা হয়নি? ডিকে পিছনে রাখা হয়নি। ডিকে পিছনে রাখা মানে ডিকে ভার্টিক্যাল বন্ডে রাখতে হবে, এই বন্ডটায় রাখতে হবে, তা তো আমরা রাখিনি। ডিকে যদি ভার্টিক্যাল বন্ডে না রাখি তাহলে উল্টো নিয়ম। উল্টো নিয়ম মানে ক্লকওয়াইজ ঘুরলে এস হয়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আর হয়ে যাবে। তো এখানে যেহেতু ডিকে পিছনে রাখিনি মানে ভার্টিক্যাল বন্ডে রাখিনি, বারবার বলছি, যেখানে এ আর বি আছে, সেই জন্য এবিসি এর ঘূর্ণন এখানে ক্লকওয়াইজ হওয়া জন্য আর না হয়ে এস হলো। এখানে একটা কঠিন কাজ হচ্ছে এই প্রজেকশান থেকে, অর্থাৎ ফ্লাইং উইচ থেকে কি করে আমরা ফিশার প্রজেকশানে আসবো। আমি এটার একটি সহজ রুল তোমাকে বলে দিচ্ছি। এই যে ভাঁজটা, এই যে এ আর বি মানে যে বন্ডটা প্লেনে আছে, সেটাকে ভার্টিক্যাল বন্ডে লিখে নিলে। এবার এই ভাঁজটা কোন দিকে আছে? তোমার বাম দিকে আছে। যদি বাম দিকে থাকে তাহলে সলিড বন্ডটা মানে এই বোল্ড বন্ডটা থাকবে বাম দিকে। আবার বলছি, এই ভাঁজটা যেহেতু বাম দিকে আছে, তাহলে সলিড বন্ডটা, দেখো এখানে সলিড বন্ডটা বাম দিকেই আছে। এবারে তুমি ঘোরানোর সময় একটা জিনিস শুধু ফলো করবে, যে এবিসি এর যখন ঘোরাচ্ছ ডি কোথায় আছে? ডি ভার্টিক্যাল বন্ডে আছে না ডি হরাইজেন্টাল আছে? ডি হরাইজেন্টাল থাকলে কিন্তু সাধারণ নিয়মের উল্টো হবে, আর ডি যদি ভার্টিক্যাল বন্ডে থাকে তার মানে সে পিছনে আছে। পিছনে থাকলে এবিসি এর ঘূর্ণন নর্মাল রুল হবে, অর্থাৎ এবিসি ক্লকওয়াইজ হলে আর, এবিসি অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস। আমি এ নিয়ে আবার আসছি পরে। এখানে দুটো কম্পাউন্ড দেখিয়েছি, দেখো এই কম্পাউন্ডটাকে ভালো করে দেখো, এটা থেকে কিভাবে এই কম্পাউন্ডটা এসেছি। তো এইখানে এই যে ওএইচ আর এইচ, এখানে যদি আমরা পরপর ক্রমানুসারে সাজাই, কে 1 2 3 4 হবে সেটা আগে বুঝে নাও। পারমাণবিক ক্রমাঙ্ক সবার আগে ও এর বেশি 8, তারপরে কার্বনের, কিন্তু কার্বনের দুটো আছে, কিন্তু সি এর সঙ্গে ও লিঙ্ক আছে বলে সি ডবল এইচে, তাহলে ও হয়ে গেল 2 অ্যান্ড CH3 হয়ে গেল 3। এবারে এইটাকে ওইভাবে লিখেছি, জাস্ট এইচটাকে পিছনে রেখে, এইচটা জাস্ট পিছনে রেখেছি, বাকিগুলোকে ঘোরাচ্ছি যখন দেখা যাচ্ছে কি না 1 2 3 এর ঘূর্ণন, 1 2 3 এর ঘূর্ণন ক্লকওয়াইজ, সুতরাং এটা আর। এখানে দেখো 1 2 3 এর ঘূর্ণন অ্যান্টি ক্লকওয়াইজ, সুতরাং এস। সুতরাং এইখানে তো এটা এইচ পিছনে আছে, নিউম্যান প্রজেকশানেও যদি থাকে আমাদের সহজেই বলে দেওয়া যাবে যে ক্লকওয়াইজ হলে আর, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস, যদি এইচ বা ছোট গ্রুপটা পিছনে থাকে তো। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইচ পিছনে থাকে না, বা যদি রাখতে হয় আমাদের অতিরিক্ত খাটতে হবে, আমরা খাটবো না, আমরা ফিশার প্রজেকশানে যা লেখার লিখে নেব। সেখানে এবিসি এর কম, যেমন ধরো এইখানে ClN আর হচ্ছে CH3, এবিসি এর ঘূর্ণন কি হয়ে যাচ্ছে? ক্লকওয়াইজ হলে আর হওয়া উচিত ছিল, কিন্তু এস কেন হবে? কারণ এইচ তো এখানে আছে, এখানে আছে, সেই জন্য নর্মাল নিয়মের উল্টো। এখানেও দেখো OH C ডবল এইচ আর CH2 C ডবল এইচ, এখানে ঘুরছে কি
অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত ছিল কি এস, হবে কি আর। তার কারণ হচ্ছে এইচ তো হরাইজন্টাল বন্ডে আছে। সুতরাং তোমাকে এটা ঠিক করে নিতে হবে, এবং আমরা ফিসার প্রজেকশন দিয়েই করব। আমরা আরেকটু পরিষ্কার করে দেবো যে নিউম্যান থেকে ফিসারে কী করে আসবো, সেটা আমি আবার বলে দেবো। এবারে একটু আগেই বললাম যে যখন এইভাবে কোনো একটা অণুকে লেখা হয়, মানে 3 ডাইমেনশনালি, অরিজিনালি 3 ডাইমেনশনালি আমরা লিখি যেটা টেট্রাহেড্রাল শেপটাকে, সেই ধরনের জিনিসটাকে আমরা ফ্লাইং উইচ বলছি। এখানে দেখো COOH আর এই কার্বন আর CH3 এই তিনটে কিন্তু প্লেনে আছে। এইচটা তোমার স্কিনের পিছন দিকে আছে, ওইচটা তোমার স্কিনের সামনে আছে। এবারে যদি একেও এমনিভাবে ঘোরাও তাহলে কিন্তু এগুলো সহজেই বলে দিতে পারবে। তার কারণ কি OH COOH CH3, তাহলে কি ঘুরছে OH COOH আর CH3, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে এটা এইচটা পিছনে আছে, তাহলে এস। এখানে দেখো এটা অবশ্যই আর হতেই হবে, কারণ এরা একেবারে মিরর ইমেজেস। তাহলে OH COOH CH3 কী হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে এটা আর হয়ে গেল। সুতরাং এইচ পিছনে থাকলে 3 ডাইমেনশনাল শেপেরও এক্সপ্লেন করতে আমাদের অসুবিধে নেই। এবার আমি যদি বলি ফ্লাইং উইচ থেকে কীভাবে ফিশারে যাবে, আমি অলরেডি একবার বলেছি। আমি এবারে বুঝিয়ে দিতে চাইছি যে দুদিকেই যেন এক কনফিগারেশন হয়, তাহলে তোমাদের কনফিউশনটা দূর হবে। এই যোগটাকে ভালো করে দেখো, এখানে বিআর হচ্ছে 1, COOH হচ্ছে 2 অ্যান্ড CH3 হচ্ছে 3। বিআর COOH আর CH3 যদি ঘোরানো হয় তাহলে কিন্তু ক্লকওয়াইজ ঘুরছে এবং এইচ পিছনে আছে, সুতরাং এটা আর কনফিগারেশন। এবারে চলে আসছি ফিশার কনফিগারেশনে, এটাকে চেঞ্জ করছি। নিয়ম কি বলেছিলাম আমি তোমাকে, যে বন্ডটা প্লেনে আছে সেটা ভার্টিক্যাল বন্ডে লিখে দাও, অর্থাৎ COOH আর CH3 চলে এলো ভার্টিক্যাল বন্ডে, এবং ভাঁজটা কোন দিকে আছে তোমার এক্ষেত্রে ডান দিকে। তাহলে কি হবে, বোল্ড বন্ডটা অর্থাৎ বিআর যে বন্ডে আছে বোল্ড বন্ডটা চলে যাবে ডান দিকে, দেখো তাই এসছে বোল্ড বন্ডটা ডান দিকে। এবারে তুমি ঘোরাও, কীভাবে ঘুরবে না, বিআর তোমার 1 নম্বরে, COOH 2 নম্বরে, CH3 3 নম্বরে, তাহলে ঘোরাও, ঘুরছে কী হিসেবে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ হলে কী হওয়া উচিত এস, কিন্তু হবে কি আর, কারণ এইচ তো হরাইজন্টাল আছে। তাহলে দেখো দুদিক দিয়ে আমার এলো আর কনফিগারেশন। সুতরাং আমরা ফিশার প্রজেকশানই করার চেষ্টা করব, সেটাতেই আমার সহজ হবে। কিছু কিছু নিউম্যান প্রজেকশানই হয়ে যাবে, সেক্ষেত্রে করে দিতে পারো। এমন হতে পারে অণুটার ঘূর্ণন তোমাকে দিয়েছে উল্টোভাবে, তখন একটু অসুবিধে হতে পারে। উল্টো যদি দেয়, ফিশার থেকে যদি তুমি নিউম্যানে কী বলে ফ্লাইং উইচে যাও, সেক্ষেত্রে কী করে যাবে, কোনো ঝামেলা নেই। ভার্টিক্যাল যে বন্ডটা আছে COOH আর CH3 সেটা প্লেনে লিখে দাও, এবং লেখার সময় নির্দিষ্ট নিয়মেই মারবে, হঠাৎ করে চেঞ্জ করে দেওয়া যাবে না। COOH উপরে আছে, CH3 নিচে আছে, তুমি যখন এই ভাঁজটা করলে COOH উপরে CH3। এবারে খেয়াল করো এই ভাঁজটা তুমি কোন দিকে দিয়েছো, ডান দিকে, তাহলে সলিড বন্ডটা তুমি ডান দিকেই দাও, বা ডান দিকের বন্ডটা সলিড বন্ডে দাও। দেখো এটার ক্ষেত্রে COOH আর CH3 তুমি ভাঁজটা কোন দিকে করে ফেলেছো, বাঁ দিকে, ঠিক আছে বাঁ দিকে ভাঁজ করেছো, তাহলে কিন্তু বাম দিকের বন্ডটা অর্থাৎ এইচটা তোমাকে সলিড বন্ডে দিতে হবে। এই নির্দিষ্ট নিয়মটা মনে রাখো, এইটা কিন্তু এইভাবে বয়ে নেই। সুতরাং এইভাবে মনে রাখলে তোমাকে কিন্তু চেঞ্জটা তুমি সহজে করতে পারবে। এবার আসছি এই যে যৌগ, আরেকটা এক্সাম্পল দিচ্ছি, IBrCl। এখানে অর্ডারটা হচ্ছে I 1 নম্বর, Br 2 নম্বরে, Cl 3 নম্বরে, এবং এইচ পিছনে আছে। সুতরাং 1 2 3 ঘূর্ণনটা ক্লকওয়াইজ হচ্ছে এবং আর হচ্ছে। আমি এটাকে ফিশার প্রজেকশন দেখাচ্ছি যে সেটাও যেন আর হয়। কীভাবে করছি না, I আর Br ভার্টিক্যাল বন্ডে লিখে দিলাম। এরপরে কি করছি না, আমার এই ভাঁজটা কোন দিকে ছিল, ডান দিকে, তাহলে সলিড বন্ডটা যেটা বোল্ড বন্ড, এখানে সিএলটা ডান দিকে চলে যাবে। দেখো আমি সিএলটা ডান দিকে দিয়েছি। এবারে ঘোরাও IBrCl কি ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হলেও এটা হবে আর, তার কারণ হচ্ছে এইচটা হরাইজন্টাল আছে। তো এই ধরনের জিনিস যেটা এইচ পিছন দিকে আছে সেইটা কিন্তু আমাদের খুব সহজেই এমনি বলে দেওয়া যাবে, ফিশার প্রজেকশন করো আর নাই করো। কিন্তু এই যৌগটায় দেখো 1 নম্বর কথা হচ্ছে ABCD তথা 1 2 3 4কে সাজানো। 2 নম্বর কঠিন কাজ হচ্ছে অণুটাকে যদি ওরা একটু ঘুরিয়ে দেয়। তো আমি সর্বপ্রথম কাজটা করবো কি, এই অণুটাকে 1 2 3 4 আগেতে সাজিয়ে নেবো। তো 1 2 এখানে 1 হচ্ছে OH, 2 হচ্ছে PH, 3 হচ্ছে CN এবং 4 হচ্ছে CH3। এখানে যদি বুঝতে না পারো একটু বলে দিই, PH এর ক্ষেত্রে মানে ফিনাইল গ্রুপের ক্ষেত্রে C এর সঙ্গে C ডাবল বন্ড আছে, অর্থাৎ আরেকটা করে কার্বন আছে, আর এখানে C এর সঙ্গে N যুক্ত আছে। তারপর C এর সঙ্গে C মানে 6 অ্যাটমিক নাম্বারের সঙ্গে আবার 6, তারপরে আবার 6, কিন্তু এখানে C এর সঙ্গে N যুক্ত করা আছে,
সুতরাং এটা ট্রিপল বন্ড, কিন্তু নাইট্রোজেন 7, কিন্তু ওইখানে সি এর সঙ্গে সি, সি এর সঙ্গে সি, সি এর সঙ্গে সি আরও যুক্ত হওয়ার জন্য ওইটাই কিন্তু হয়ে গেল 2। যাই হোক, তো এখানে এই অণুটাকে আমি একটু ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে নেবো মানে কি, ভাঁজটা হয় ডান দিকে বা বাঁ দিকে করবো। দেখো আমি কিরম করলাম, এই অণুর ভাঁজটাকে এদিকে নিয়ে চলে এসেছি। এবারে সেটাকে আমি প্রজেকশানে ফেলছি, পিএইচ আর CH3 মেন ভার্টিক্যাল বন্ডে দিয়ে দিলাম। দিয়ে দেখছি কি এটা ভাঁজটা কোন দিকে আছে, ডান দিকে আছে। ঠিক আছে, ডান দিকে আছে, তাহলে বোল্ড বন্ডটা, বোল্ড বন্ড মিন্স ওইচ বন্ডটা ডান দিকে দিয়ে দাও। দিয়ে এবার তুমি ঘোরাও, OH PH CN, তাহলে কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এখানে দেখো CH3 কোথায় আছে, ভার্টিক্যাল বন্ডে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের যা হওয়া উচিত তাই হবে, মানে এস হয়েছে। সুতরাং এই জায়গাটা তোমাদেরকে পরিষ্কার করে নিতে হবে, তাহলেই তোমরা এই RS কনফিগারেশনগুলো সহজেই করে নিতে পারবে। নেক্সট আসছে আমরা মেসোযৌগ। মেসোযৌগ এরা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন না, এরা অ্যাকাইডাল মলিকুল। কেন অ্যাকাইডাল না, এদের মধ্যে একটি সিমেট্রি আছে। সিমেট্রি আবার কি হতে পারে, অনেক কিছু সিমেট্রি হতে পারে। প্লেন অফ সিমেট্রি হতে পারে, অ্যাক্সিস অফ সিমেট্রি হতে পারে, সেন্টার অফ সিমেট্রি হতে পারে। তো এদের কোনো না কোনো একটা সিমেট্রি আছে। যেমন ধরো এই অণুটাকে দুটোকে খেয়াল করে দেখো, এই অণুটার মাঝখান থেকে যে আমি একটা লাইন টেনেছি, এটার সাপেক্ষে যদি একটা কাল্পনিক পেন ধরে নাও, ধরে নিয়ে যদি অণুটাকে জাস্ট ফোল্ড করে দাও বা ভাঁজ করে দাও, তাহলে কিন্তু একটা অন্যটার উপর সুপার ইম্পোজ করে যাবে, মানে একটা অন্যটার উপর ঘাড়ে চেপে যাবে। এইটা হওয়ার জন্য ও কী হয়ে গেল না, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। অর্থাৎ মেসো কম্পাউন্ডের মধ্যে দুটো অংশ, কেন দুটো অংশ বলছি দেখো, এই কার্বনটা একটা স্টিরিওগেনিক সেন্টার, এই কার্বনটা একটা স্টিরিওগেনিক সেন্টার। এদের যদি কনফিগারেশন দেখো, এটা RS হচ্ছে, এটা SR হচ্ছে। যাই হোক, এরা একে অপরের মিরর ইমেজেস, কিন্তু এরা পরস্পর মিরর ইমেজেস, এবং এরা কিন্তু সুপার ইম্পোজ করে যাবে, কারণ এদের মধ্যে প্লেন অফ সিমেট্রি এসে গেছে। অণুটাকে তুমি এই অণুটাকে পুরোপুরি ঘুরিয়ে দাও, দিয়ে এর ওপর নিয়ে চলে এসো, দেখো পুরোপুরি চেপে যাবে। সুতরাং এর এই অংশের ঘূর্ণন, মানে উপরের এই যে আর যেখানে লেখা আছে সেই অংশের ঘূর্ণন, আর নিচে এস কনফিগারেশন, এরা একে অপর উল্টো। ফলস্বরূপ অণুটার মধ্যে একটা আভ্যন্তরীণ প্রতিসাম্যতা আছে। ইন্টারনালি এরা একে অপরকে কম্পেনসেট করে দিচ্ছে, ফলস্বরূপ অণুটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সুতরাং মেসো কম্পাউন্ডের মধ্যে আভ্যন্তরীণ প্রতিসাম্যের জন্য এদের অর্ধেক অংশের ঘূর্ণন অপর অর্ধেক অংশের ঘূর্ণনকে ক্যান্সেল করে দিচ্ছে বা প্রতিমিত করে দিচ্ছে, ফলস্বরূপ অণুটি হয়ে যাচ্ছে আলোক নিষ্ক্রিয়। এরপরে আসছি রেসিভিং মিক্সচার। এনানসিওমারটা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু যখন এই এনানসিওমার দ্বয় ইকুইমোলার মিক্সচার হিসেবে থাকবে, মানে এদের পরিমাণ, এদের অনুসংখ্যা বা এদের পরিমাণ সমান, তখন কিন্তু যে মিক্সচারটা পাবো সেটাকে আমরা বলছি রেসিভিং মিক্সচার। অর্থাৎ সমমোলার মিক্সচার, দুটি এনানসিওমারের সমমোলার মিক্সচারকে আমরা বলছি রেসিভিং মিক্সচার। এটাকে আমরা DL বা প্লাস মাইনাস দিয়ে লিখতে পারি, বা RS দিয়েও লিখতে পারি। এরা কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। কেন না, এদের তো 50% আর 50% S, কিংবা 50% প্লাস 50% মাইনাস। ফলস্বরূপ এদের দুজনকে যখন একত্রে রাখা হচ্ছে, এদের ঘূর্ণন একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে। এরা হচ্ছে এক্সটার্নালি কম্পেনসেট করছে কিন্তু একজন অন্যকে, কারণ এরা দুটো আলাদা যৌগ। মেসো হচ্ছে কি একটা অংশের ঘূর্ণন অপর অংশকে প্রতিমিত করে দিচ্ছে, এদের কি একটি অণুর ঘূর্ণন অপর অণুর ঘূর্ণনকে প্রতিমিত করে দিচ্ছে। এরা এক্সটার্নালি একে অপরকে কম্পেনসেট করছে। সুতরাং রিসিভিং মিক্সচারও কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আলোক নিষ্ক্রিয়। এখানে ধরো এই যৌগটা, এটা মেসো টার্টারিক অ্যাসিডের ফর্মুলা, এইটা অপটিক্যালি অ্যাক্টিভ টার্টারিক অ্যাসিডের ফর্মুলা, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ টার্টারিক। কিন্তু এই দুটো যখন ইকুইমোলার মিক্সচারে চলে এলো, তখন তো একে অপরের ঘূর্ণনকে এরা ক্যান্সেল করে দেবে। সুতরাং এরা তখন, অর্থাৎ রেসিভিং মিক্সচার কী হয়ে গেল, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর মেসো যৌগ এমনিতেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কিন্তু এনানসিওমার,
এই যৌগটি একা সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, এই যৌগটা একা সে কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ। এদের দুজনের ইকুইভ্যালেন্ট মিক্সচার 1:1 মিক্সচার যদি হয় তবেই কিন্তু সে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। আর দু একটা কোশ্চেন দেওয়া হয়, এই যে একটু আগে বলেছিলাম এইথো আর থিও আইসোমারদের ক্ষেত্রে এদের যদি কিছু বিক্রিয়া আমরা একটু আলোচনা করি, একটু দেখে নাও। তো এরকম একটা যৌগ দিয়েছে, তাকে আমরা অ্যালকোহলীয় কেওএইচ দিয়ে ট্রিটমেন্ট করেছি। তো অ্যালকোহলীয় কেওএইচ দিয়ে ট্রিটমেন্ট করছি, ডাবল বন্ড তৈরি হবে। এটা স্টিরিওকেমিস্ট্রি অনুযায়ী আমরা বলতে হবে আমাকে এটা ই হবে না জেড হবে, এরকম কিছু আমাদের জয়েন্ট লেভেলে কোশ্চেন দেওয়া হয়। তো এটাকে কি করছি আমরা, এটাকে প্রথমে নিউম্যানে কনভার্ট করছি। খেয়াল করে দেখো, এই কার্বনটা এখানে চলে এলো, এই কার্বনটা এখানে, তাহলে বিআর এইচ আর পিএইচ। আমরা বলেছিলাম এই ভার্টিক্যাল বন্ড যেটা থাকবে সেটা প্রকৃতপক্ষে পিছন দিকে আছে বা নিচে আছে, আর বাকি দুজন এই যে হরাইজন্টালে যে বন্ড আছে এরা দুজন কিন্তু উপরের দিকে হাত তুলে আছে। এবারে অণুটা তখনই বিক্রিয়া করবে যখন এইচ আর বিআরের অবস্থান কিন্তু অ্যান্টি পজিশানে হবে। তো এটার জন্য আমি কি করলাম, অণুটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। কীভাবে ঘোরাচ্ছি দেখো না, সামনের কার্বনটা বিআরটাকে একটু এদিকে ঘোরালাম, ফলস্বরূপ বিআর এই বন্ডে চলে এলো, পিএইচটা এইখানে আর এইচটা এইখানে চলে এলো। আর পিছনের কার্বনটা এমনভাবে ঘোরালাম যেন এই এইচটা নিচে নেমে এলো। দেখো এই এইচটা যদি নিচে নামবে তাহলে পিএইচটা এখানে চলে এলো এবং এমিটা এইখানে চলে এলো। এবারে ওএইচ মাইনাস গিয়ে এই এইচ প্রোটনটাকে নিচ্ছে, সঙ্গে সঙ্গে এইচের বন্ডের ইলেকট্রনটা এখানে গিয়ে ডবল বন্ড করবে, বিআর বেরিয়ে গেল। তাহলে তুমি এই অংশটাকে চাপা দিয়ে ভাবো যে এই জায়গাটা কিছু নেই, তাহলে দেখতে পাচ্ছ কি দুটো পিএইচ এখানে দ্বিবন্ধন তৈরি হচ্ছে। এই যে দুটো পিএইচ একই দিকে আছে আর এখানে এমই আর এইচ পাশে আছে, তো দুটো পিএইচ একই দিকে আছে, তাহলে সেটাকে আমরা জেড বলবো। এরকম আরেকটা দেখো, একটি উদাহরণে আসছি। এখানে এই যৌগটিকে সোডিয়াম আর অ্যাসিটন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। এখানে দেখো এটাকে আমি প্রথমে নিউম্যান প্রজেকশানে নিয়ে চলে এলাম। নিউম্যান প্রজেকশানে আসার পর বিআরটাকে আর এমইওটা, বিআর আর এমইওকে আমি অপোজিটে আনার চেষ্টা করছি। সুতরাং বিআরের পজিশানটাকে উল্টো দিকে রাখছি, এমইওটাকে ধরো নিচের দিকে নিয়ে চলে আসছি। তো ধরো ছবিটা এরকম পাচ্ছি যে এমইও নিচে চলে এলো, ওপরের ছবিটা দেখো এমইও নিচে নিয়ে চলে এসেছি আর বিআরটাকে ওপরের দিকে নিয়ে চলে গেছি। ফলস্বরূপ দুটো ফিনাইল গ্রুপ অ্যান্টি পজিশনে চলে এসেছে। দেখো এবারে আই মাইনাস গিয়ে বিআরকে নিচ্ছে, এমইও বেরিয়ে যাচ্ছে। ফলস্বরূপ এখানে যে আইসোমারটা পাচ্ছি পিএইচ দুটো অপোজিটে আসছে, সুতরাং ই আইসোমার। সুতরাং এই ধরনের ক্ষেত্রে সিম্পল যে আমরা ইটু পড়েছি সেই ইটুটাকে স্টিরিওকেমিস্ট্রিতে যখন অ্যাপ্লাই করছি সেখানে আমরা ই হবে না জেড হবে সেটা কিন্তু আমরা বলে দিতে পারবো, আমরা স্টার্টিং যে কম্পাউন্ড থেকে শুরু করেছি সেখান থেকে। সুতরাং আর এ সেই এইথ থিও অ্যাবসলিউট যে কনফিগারেশান এগুলো আমাদের জেনে নিতে হবে। এবং সাথে সাথে বলি এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন এইচএস এবং জয়েন্টে অবশ্যই আসবে, সেই প্রশ্নগুলো ধরে একটু চর্চা করো।